নমস্কার দোস্ত, সময়টা তখন খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী। ভারত বিভক্ত অসংখ্য ছোট রাজ্য রাজাদের বিরুদ্ধে, আর মানুষের স্বপ্ন শুধু কেবল বেঁচে থাকা। এই ভাঙামাটির ভেতরেই জন্ম নেয় এক নাম, যে একদিন ভারতবর্ষের ইতিহাস বদলে দেবে চিরকালের জন্য। তিনি কোনো রাজবংশে জন্ম নেয়নি, সে ছিল এক সাধারণ ছেলে, দরিদ্র ও নিঃস্ব। কিন্তু তার চোখে ছিল আগুন, আর সেই আগুন ছিল তার প্রশ্ন। কেন কেবল রাজারাই দেশ শাসন করবে? এই প্রশ্নটাই ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে। তখনই তার জীবনে আসে এক দ্রুত, দূরদর্শী ও মেধাবী মানুষ। তার নাম চাণক্য। তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু মনে ছিল বিদ্রোহের আগুন। ধনানন্দের অন্যায় দেখে চাণক্য শপথ নিয়েছিল এই রাজবংশ ধ্বংস করার, আর তার হাতিয়ার হবে সেই সাধারণ ছেলে চন্দ্রগুপ্ত। চাণক্যের তত্ত্বাবধানে চন্দ্রগুপ্ত শেখেন যুদ্ধকৌশল, রাজনীতি কৌশল ও বুদ্ধির যুদ্ধ। তক্ষশিলার মাটিতে গড়ে তোলেন নতুন নেতা, যার লক্ষ্য ছিল শুধু রাজ্য জয় নয়, বরং গোটা ভারতের ঐক্য। চন্দ্রগুপ্ত ও চাণক্য মিলে শুরু করে নন্দ বংশের পতনের গল্প। অর্থ, কৌশল ও মানুষের বিশ্বাস, এই তিনকে অস্ত্র করে জয় করে নেয় মগধ। পড়ে যায় ধনানন্দ, আর শেষ করে নন্দবংশের রাজশাসক। সেই ছেলেটি একসময় ছিল দরিদ্র ও অসহায়, আর সে গোটা ভারতের সম্রাট। চন্দ্রগুপ্তের হাতে শুরু হয় মৌর্য সাম্রাজ্যের সূচনা, তখনকার ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্রাজ্য। পশ্চিমে আফগানিস্তান থেকে বঙ্গদেশ পর্যন্ত একজন মানুষ, এক গুরু আর এক দর্শন বদলেছিল ভারতবর্ষের ইতিহাস। আলেকজান্ডার সেনারা তখনও উত্তর ভারতে ছড়িয়ে আছে। এবার আমরা জানবো আলেকজান্ডার ছায়া। চন্দ্রগুপ্ত রাজা হওয়ার পরের অধ্যায়। মগধ জয় শেষ, নন্দবংশের পতন। ইতিহাসে উঠে এসেছে এক নতুন নাম, এক নতুন সম্রাট, চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু রাজ্যের সীমানার বাইরে তখনও এক ভয়ঙ্কর ছায়া ছড়িয়ে আছে, আলেকজান্ডার উত্তরাধিকারী। আলেকজান্ডার মহান ভারতে আসেন প্রায় খ্রিস্টপূর্বে ১৯২৬ সালে। তিনি সিন্ধু পার হয়ে পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তার মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস, টলেমি এবং লিসিমাকাস নিজেদের মধ্যে রাজ্য ভাগ করে নেয়। ভারতের উত্তর পশ্চিম অংশে সেলুকাস নিজেই শাসন বজায় রাখে, আর তখন চন্দ্রগুপ্তের চোখে পড়ে সেই ভূমির ওপর। চাণক্য বলেছিলেন, এক রাজা কখনোই শান্ত হতে পারে না যতক্ষণ না তার বর্ডার নিরাপদ হয়। চন্দ্রগুপ্ত বুঝেছিল ভারতবর্ষের ঐক্য আনতে হলে বাইরের শক্তিকেও কন্ট্রোলে রাখতে হবে। মৌর্য বাহিনী তখন পশ্চিমের দিকে অগ্রসর হয়, আর যুদ্ধ হয় কয়েক দফা। গ্রিকদের উন্নত হাতিয়ার আর চন্দ্রগুপ্তের ছিল পরিকল্পনা, খাঁটি আর মানুষের বিশ্বাস। অবশেষে সেলুকাস বুঝতে পারে যুদ্ধ নয়, বন্ধুত্বই সবচেয়ে শ্রেষ্ঠ পথ। খ্রিস্টপূর্ব প্রায় ৩০৫ সালে চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ্যে বন্ধুত্ব হয়, যা ইতিহাসের এক স্মরণীয় চুক্তি। চন্দ্রগুপ্ত পায় পাকিস্তান, আফগানিস্তান এবং বালুচিস্তানের অংশ। তার বিনিময়ে দেয় চন্দ্রগুপ্ত সেলুকাসকে ৫০০টি যুদ্ধ হাতি। এই হাতিরাই পরে গ্রিক সেনাবাহিনীর শক্তি হয়ে ওঠে। চুক্তির পর সেলুকাস পাঠায় এক রাজদূতকে, যিনি মেগাস্তিনিস নামেও পরিচিত ছিল। মেগাস্তিনি এসে থাকেন চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্রে, আর লিখে যান ইন্ডিকা। এখান থেকে ভারতের নাম এসেছে ইন্ডিয়া। সেই ইন্ডিকাতে লেখা আছে ভারতে প্রশাসন, সংস্কৃতি ও সম্রাটের ন্যায়। এই শান্তি চুক্তির পর ভারতবর্ষ পেল এক দীর্ঘ স্থিতিশীল যুগ। চন্দ্রগুপ্তের সাম্রাজ্য তখন পশ্চিমের পারস্য সীমান্ত পর্যন্ত বিস্তারিত। তার রাজনীতি, কূটনীতি ও চাণক্যের বুদ্ধি মিলিয়ে ভারতবর্ষ হয়ে উঠেছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। তার রাজ্য ছিল বিশাল, কিন্তু তাতে কোনো বিশৃঙ্খলা ছিল না, কারণ তার ছিল গুপ্তচর ও কর্মকর্তাদের অদ্ভুত চাল। চাণক্যের নির্দেশে চন্দ্রগুপ্ত একটি গোপন তথ্য ব্যবস্থা বা স্পাই নেটওয়ার্ক বিস্তার করেছিল। গুপ্তচররা সাধারণত পুরোহিত, দাসী, বণিক ইত্যাদি ছদ্মবেশে কাজ করত। রাজা প্রতিদিন খবর পেত কে কি কাজ করছে, কোথায় বিদ্রোহের সম্ভাবনা আছে। অর্থশাস্ত্রে বলা আছে রাজাকে অবশ্যই জানতে হবে শত্রুর মনের কথা, বন্ধুর দুর্বলতা আর নিজের প্রজার প্রয়োজন। রাজ্যের দুর্নীতি ঠেকাতে কঠোর শাস্তির ব্যবস্থাও ছিল, কিন্তু যে সৎ কাজ করত তাকে পুরস্কারও দেওয়া হতো। যুদ্ধবাজ হলেও চন্দ্রগুপ্ত ধর্মীয় ও সহনশীলতায় বিশ্বাসী ছিল। তার রাজ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ তিনটি ধর্মই শান্তিভাবে বসবাস করত। তক্ষশিলা ও নালন্দার মতো শিক্ষা কেন্দ্রে রাজ্যের হাত ছিল। পরে রাজ্য ত্যাগের পর তিনি দক্ষিণে শ্রবণবেলগোলা যান, যেখানে আজও তার স্মৃতি রয়ে গেছে। পাহাড়ের গুহায় চন্দ্রগুপ্তের আজও অসাদি নামে একটি স্থাপনা রয়ে গেছে। চন্দ্রগুপ্ত রাজা চলে গেলেন, আর রেখে গেলেন এমন এক রাজ্য উত্তরাধিকারীকে।
যা ভারতের ইতিহাস বদলে দিল চিরতরে। চন্দ্রগুপ্তের পরে তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসলেন। বিন্দুসারের শাসনে সাম্রাজ্য আরও দক্ষিণে বিস্তৃত হয়। বিন্দুসারের ছেলে অশোক পরে ইতিহাসে উঠে আসে, যা সম্রাট অশোক দ্য গ্রেট, ভারতীয় ইতিহাসের প্রথম নৈতিক সম্রাট। এক রাজা যিনি গড়ে তুলেছিলেন ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য, যিনি বিদেশিদের সাথে যুদ্ধ করে প্রমাণ করেছিল ভারত কখনো কারো দাস নয়, এবং যিনি জীবনের শেষে বুঝেছিলেন শান্তি আসল শক্তি। এটাই চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরাধিকার, যা বুদ্ধি, বল ও ত্যাগের এক অমর কাহিনী। নমস্কার, জয় হিন্দ।